নার্ভাস সিস্টেম এটা স্টিমুলেটেড হয়, অনেক বেশি অ্যাবনর্মাল হয়ে যায়, স্নায়বিক উত্তেজনা বেড়ে যায়। এবং আমি আপনাদের বলেছিলাম আমাদের ঘাড়ের এখান থেকে শুরু করে আমাদের যে ভার্টেব্রা মেরুদণ্ডের ভিতরে, এর মধ্য দিয়ে 31 জোড়া অটোনোমাস নার্ভাস সিস্টেম আছে, যে ব্রেইন থেকে আমাদের এখান থেকে পিটুইটারি গ্ল্যান্ড থেকে বিভিন্ন হরমোনাল সিক্রেশনের মাধ্যমে 31 জোড়া নার্ভাস সিস্টেম অটোনোমাসের মাধ্যমে গোটা শরীরে বিভিন্ন জায়গায় সিগন্যাল পৌঁছায়। ফলে আমাদের হার্ট, লিভার, কিডনি, ফুসফুস, প্যানক্রিয়াস, আমাদের বিভিন্নভাবে প্রোস্টেট গ্ল্যান্ড, নানান ভাবে এই বিষয়গুলোকে তখন সে জাগরিত করে এবং সেখানে সেই সিগন্যালটা পৌঁছে তাকে সক্রিয় করে। আমাদের শরীরটা এমনই হয়। এবং সক্রিয় হয়ে ঘটে কি রেসপন্স একটু পড়েন তো, লাল কালি দিয়ে লেখা দুইটা রেসপন্স আছে, কি কি লেখা একটু পড়েন কেউ? সক্রিয় হয়েছে কি কি রেসপন্স? ফাইট আর ফ্লাইট রেসপন্স। ফ্লাইট রেসপন্স। মানুষ যখন রাগ করে তখন তার এই উত্তেজনা বৃদ্ধি পায়, তখন এই ফাইট করতে ইচ্ছা করে, তার হাত পা সহজে ছোটাছুটি করতে চায়। ফ্লাইট রেসপন্স, ফ্লাইট মানে হচ্ছে মানে উড়াল দিতে যায়, মানে বিভিন্ন বয়সে ছটফট করে, সোজা কথা। এটা হচ্ছে বডির একটা রেসপন্স, সেই রেসপন্সটা হয় এখানে। ফলে কি হয়, উত্তেজনা বাড়ার ফলে তার প্রবৃত্তিগত ব্যাপার হয়, প্রবৃত্তিগত হয়ে যায়, বাট তার শারীরিকভাবে প্রচুর পরিমাণে নেতিবাচক প্রভাব পড়ে, মানে নেগেটিভ রেজাল্ট আসে শরীরের, যেটা একটা মানুষের দেহের এই দৃশ্যটা দেখেই বুঝতে পারছেন, লাল রেড সিগন্যাল, এটা মানুষের প্রবৃত্তিগত, কিন্তু এর মধ্যে প্রচুর পরিমাণে শারীরিকভাবে নেতিগত প্রভাব বিস্তার করে। সুতরাং আমরা খুব বেশি খেয়াল রাখবো। এবার আসেন, এখানে বড় বড় ড্রাম দেখা যাচ্ছে না? জি স্যার। সেই ড্রামটা কিসের? রাগ হচ্ছে ক্রনিক রোগের টিপু। কি রোগের টিপু? ক্রনিক, দীর্ঘদিন ধরে যে সে রোগের টিপু। দেখতে চান কি কি ক্রনিক রোগ, রাগ সে কি কি ডিপু দেখতে চাই? ইনশাআল্লাহ চলেন দেখি। সাধারণত মানুষ রাগ করলে তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে কমপক্ষে সময় লাগে 20 মিনিট। কত মিনিট? স্বাভাবিক। আর এই 20 মিনিট পর্যন্ত ফিরে আসতে হলে যারা বেশি বেশি রাগ করে তাদের আলটিমেটলি এই শরীরে রোগ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এবং জেনারেলি যারা রাগ করে না তার থেকে এই রাগের সংখ্যার মানুষের এই রোগের সম্ভাবনা অনেক বেশি থাকে, কারণ সে নিজেকে কন্ট্রোল করতে পারে না। সুতরাং আমরা একটু খেয়াল করব, এবং আমি আপনাদের একটা ফর্মুলা শিখিয়েছিলাম গতকালকে, 10-10-10। আপনি খেয়াল করে দেখবেন যে আপনার রাগটা 10 মিনিট পরে যদি নিউট্রালাইজ হয়ে যায় তাহলে আপনি এখনই রাগ করবেন না, মানে ভুলে যাবেন। যদি 10 ঘন্টা পরেও এটা ভুলে যেতে চাই, যার উপর রাগ করছি আমার এটা কোনো জরুরি বিষয় না, তাও এখনই ভুলে যাবে। আচ্ছা 10 দিন পরেও যদি বিষয়টাকে ভুলে যাই, আমি স্বাভাবিক হয়ে যাই, তাহলে এখনই সেই 10 দিন আগেই বিষয়টাকে মিটমাট করে দিই। এভাবে করলে আপনার জিনিসটা আপনার জন্য সহজ হবে, তখন আপনার মধ্যে আর কষ্ট কাজ করবে না। সুতরাং এই বিষয়টা আমরা খেয়াল করতেই পারি, সমাধান করতেই পারি ইনশাআল্লাহ। তো সুতরাং এটা যেহেতু সময় লাগে, 20 মিনিটের মধ্যে এটাকে কন্ট্রোল করতে সময় লাগে, ফলে আমরা এটাকে একটু ভালো করে খেয়াল করব ইনশাআল্লাহ। দেখেন কেন 20 মিনিটের মধ্যে? কারণ শরীরের মধ্যে ওই সময় নানান রকম ফ্ল্যাকচুয়েশন শরীরের মধ্যে, দেখেন এরকম যে আকাশে যেরকম মেঘ চমকালে আকাশে এরকম দেখতে মনে হয় না, শরীরের মধ্যে যেরকম ঘটনা দেখতে পাচ্ছি আকাশের মধ্যে বিদ্যুৎ চমকায় যখন, এরকম দৃশ্যগুলো দেখতে পান না আকাশের উপরে, এরকম এরকম আঁকা বাঁকা এরকম দাগ, ঠিক এরকম শরীরের মধ্যে এরকম আঁকা বাঁকা বজ্রপাত শুরু হয় রাগের কারণে, নার্ভাস সিস্টেমের মধ্যে। ফলে আমাদের এই শারীরিক ভাবে নানান রকম অসুবিধার সৃষ্টি হয়। এবং দীর্ঘ সময় ধরে যদি এরকম ফাইট আর ফ্লাইট রেসপন্স চলতেই থাকে, দীর্ঘ সময় ধরে আপনার জীবনে মানে হুট করে রেগে যাওয়ার প্রবণতা চলতেই থাকে, তাহলে আপনার শরীরে অনেক ধরনের ক্রনিক রোগ হতে পারে, অনেক ধরনের ক্রনিক রোগ। আমরা কি দেখবো সেই ক্রনিক রোগগুলো কি কি ইনশাআল্লাহ? ওকে, চলুন না তাহলে দেখি। একটা ক্রনিক রোগ হচ্ছে ইনসোমনিয়া। ইনসোমনিয়া ডিজিজ সম্পর্কে নাম শুনছেন? ইনসোমনিয়া মানে খালি ঘুম ঘুম লাগে, কেমন জানি ফ্যাটিক লাগে, ভাল লাগে না, কিচ্ছু ভাল লাগে না। আছে না বাচ্চারা এখন বলে আম্মু ভাল লাগে না, এরকম বলে,
মানে তার খেতেও ভালো লাগে না, তার খেলতেও ভালো লাগে না, তার পড়তেও ভালো লাগে না, তো কি ভালো লাগে তাহলে? সুতরাং এই ভাল লাগে না বিষয়টা, এমনি এমনি শরীরটা কেমন কেমন লাগে, এই বিষয়টা কিন্তু একটা ক্রনিক ডিজিজ। সো এই বিষয়টা আমরা খেয়াল করব ইনশাআল্লাহ। আমরা বাচ্চাদেরকেও তারা যাদের রাগ বেশি না করে তাদেরকে এভাবে করে আমরা নারিশমেন্ট করবো, তাদেরকে খেয়াল করবো ইনশাআল্লাহ। ওকে, আমাদের পারিবারিক ভাবে এই বিষয়টা খুব বেশি আছে, ইনসমনিয়া সমস্যাটা। ওকে, নেক্সট কি অসুখ? হাইপার টেনশন। এটা নিশ্চয়ই নাম শুনেছেন, হাইপার টেনশন। রাগ করলে হাইপার টেনশন বেড়ে যায়, কারণ যেহেতু হার্টবিট বেড়ে যায়, ব্লাড প্রেশার বেড়ে যায়, শরীরের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়, ফাইট অ্যান্ড ফ্লাইট রেসপন্স হয়, ফলে ডেফিনেটলি আপনার হাইপার টেনশন। এবং এই হাইপার টেনশন কিন্তু একটা অনেক সমস্যা, হুট করে টেনশন বেড়ে যাও। এই জন্য যে কোনো সিচুয়েশন তৈরি হলে হুট করে টেন্সড হতে নেই, কুল কুল। হুট করে কেউ আপনার নামে কথা বলে দিচ্ছে, সাথে সাথে ফোন ব্যাক করবেন না, সাথে সাথে তাকে মেসেজ দিবেন না, একটু অপেক্ষা করেন। ওকে, দেখবেন আপনার জন্য সেটা ভালো হবে ইনশাআল্লাহ। আর কি ক্রনিক রোগ আছে? ডায়াবেটিস। এই রোগটা সম্পর্কে কি জানা আছে? পরিবারের কারো আছে এটা? স্যার জি আমার আম্মুর হ্যাঁ, আছে, আমার আম্মুর আছে স্যার। আমার আম্মুর আছে, দাদুর আছে। আমাদের পরিবারে আশেপাশে নাই এমন পরিবার খুব। আবার আরেকটা ঘটনা আছে, ডায়াবেটিক বাংলাদেশের প্রতি 5 জনের 1 জন, এটা মানুষ জানেই না। মানে ডায়াবেটিস ব্লাড সুগার বেশি অথবা কম, মানে দুটাই ভালো না কিন্তু। যদি সুগার কম থাকে হাইপো গ্লাইসিমিয়া, আবার বেশি থাকলে হাইপার, দুটাই বড় সমস্যা। হাইপো হয়ে গেলে একটা সময় মানুষ স্ট্রোক করে, ব্লাড সুগার এমন লেভেলে চলে গেল, তো খেয়াল রাখতে হবে বিষয়টা। হ্যাঁ, আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করে। সুতরাং ডায়াবেটিস সমস্যা, এটা ক্রনিক ডিজিজ, দীর্ঘদিন বহন করতে হয়। আমি আপনাদেরকে শেয়ার করছিলাম, ডায়াবেটিস কমপ্লিটলি বদলে যাবে, একজন মানুষ উইদাউট মেডিসিন, উইদাউট ড্রাগ একটা সময় জীবন যাপন করবে ইনশাআল্লাহ, ইনসুলিন ছাড়া, ওষুধ ছাড়া। আচ্ছা, অ্যাজমা কি ক্রনিক সমস্যা? শ্বাসকষ্ট, এটাও রাগের কারণে প্রভাবিত হয়। অ্যাজমা, শ্বাসকষ্ট, এটা পৃথিবীর বর্তমানে 1 থেকে 5 নম্বর কারণ এই পৃথিবীতে মানুষ মারা যাওয়ার, এই শ্বাসকষ্ট। ক্রনিক রোগ কি? আলসার, নাম শুনেছেন? আলসার, হ্যাঁ, আমাদের ইসোফ্যাগাল ক্যান্সার হয়, গলার আলসার হয়, গলার মধ্যে, পাকস্থলীর মধ্যে ঘা হয়, ইন্টেস্টাইনে হয়, এই ঘা জাতীয় সমস্যা হয়। ইরিটেশন, ইনফ্লামেশনের ফলে, আইবিডি, আইবিএস এর ফলে এই আলসার জাতীয় সমস্যা হয়, যেটাও ক্রনিক ডিজিজ। আলসারের উপরেও কিন্তু প্রভাব বিস্তার করে রাগ। খেয়াল করে দেন, সবকিছু রাগের ফলাফল বলছি। দেন কি ফলাফল? ক্রনিক ডিজিজ, স্ট্রোক। আচ্ছা, স্ট্রোকের কি কোনো বয়স আছে? নো। স্ট্রোকের কোনো বয়স আছে? নো স্যার, নেই। নো নেই নেই। তো মানে ছোট্ট বয়স থেকে হচ্ছে। আমার ছোটবেলাকার শিক্ষক, আমি যাকে খুব ছোটবেলায় পড়েছি, আমার মনে আছে আমার দাদিমার কাছে যখন আমি থাকতাম, আমার মায়ের কাছে আমি 5 বছর থাকতে পারিনি, আমার বয়স 2 বছর, আমাকে দাদির কাছে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তো তখন দাদিকে মা বলতাম, এমনকি দাদির ব্রেস্ট ফিডিংও খেয়েছি। তো দাদি আমাকে টিচারের কাছে পড়াইতেন ধান দিয়ে, মানে বেতন ছিল, সেই স্যারের বেতন ছিল ধান, মানে ধান তাকে দিয়ে তাকে স্যালারি দেওয়া হইত। বিষয়টা আপনাদের মজা লাগতে পারে, ছোটবেলাকার এটা। তো স্যারের সন্তান, তার কন্যা, মাত্র 15-16 বছর বয়স, এই তো কয়েক বছর আগের ঘটনা, ইন্টারমিডিয়েট সময়, খুব মেধাবী স্টুডেন্ট। ভোর রাত্রে বলছে তার বমি বমি লাগছে, খারাপ লাগতেছে। হঠাৎ করে তার এরকম অবস্থা, বমি হইলো, খারাপ লাগতেছে, শরীরটা বেশি খারাপ হয়ে যাচ্ছে। কি ঘটনা ঘটেছে? তার মস্তিষ্কে আসলে রক্তক্ষরণ হয়েছে, সে টেরও পায়নি কি ঘটনা ঘটে গেল। হসপিটালে নিতে নিতে আল্লাহ তাকে পৃথিবী থেকে নিয়ে গিয়েছেন, আল্লাহ তাকে জান্নাত নসিব করে। কত কষ্ট করে তাকে কোলে পিঠে করে বাবা মা মানুষ করলো, তার প্রিয় সন্তান, কলিজার টুকরো, এই বয়সে তাকে পৃথিবী থেকে বিদায় নিতে হলো, আল্লাহ পাকের ইচ্ছা। এই জন্য এই মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত বিষয়, স্ট্রোক, হ্যাঁ, কিছু সময়ের জন্য রক্ত জমাট বেঁধে যায়, রক্ত সঞ্চালন ব্যাহত হয়, এটা কিন্তু রাগের অন্যতম একটি প্রকার। আর রাগ করবেন, প্রশান্ত থাকবেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সবসময় এভাবে সবসময় স্মরণ করবো যে এ জাতীয় অসুবিধা কিন্তু হতেই পারে। সো ক্রনিক রোগ, স্ট্রোক, এটা আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করেন, এটা যদি আমরা সেফ থাকতে পারি ইনশাআল্লাহ। এই রোগটার নাম জানেন কেউ? মৃগী রোগ। জি স্যার। জি স্যার।
স্যার ওই এসে যে বলে রাস্তাঘাট ইয়া মানে চামড়া দিয়ে হ্যাঁ শুকাইতে হয় ওইটা নাকি? এপিলেপসি বলে হঠাৎ করে কিছু সেকেন্ডের জন্য মানুষের কোনো বডির অর্গান কোনো একটা সাইড সে বুঝতে পারে না কি ঘটনা ঘটে। এটাও ব্রেন ডিজিজ, ব্রেনের সমস্যার কারণে এই সমস্যাটা হয়। 6 সেকেন্ড, 10 সেকেন্ড, 7 সেকেন্ড, 8 সেকেন্ড এরকম সে বুঝতে পারে না, তার শরীর থেকে হাত মানে প্লেট পড়ে যাচ্ছে, এমনকি সে ওয়াশরুমে সে প্রস্রাব করছে, প্রস্রাব বন্ধ হয়ে যাবে, এমন ঘটনা ঘটতে পারে ওই সময় যদি এই সমস্যাটা হয়, মৃগী সমস্যা হয়। এটা কারো বেশি থাকে, কারো কম থাকে। এটা ব্রেন ডিজিজ, এটাও কিন্তু রাগের কারণে হতে পারে, বাড়তে পারে, এবং এটা সারা জীবন ওষুধ, ডাক্তার ওষুধ খেতে বলে। আল্লাহ পাক আমাদেরকে আছে সমস্যা, আছে কনস্টিপেশন, আছে, স্বীকার করি অথবা নাই করি, এটা আমাদের পারিবারিক ভাবে এই সমস্যাটা আছে। এবং জানেন, যার রাগ বেশি সে এই সমস্যায় খুব বেশি ভোগে। ওয়াশরুমের প্রেশার আসবে, ওয়াশরুমে যাবেন, হবে না, স্টুল ক্লিয়ার হবে না, হবে না, প্রেশার আসবে, হবে না স্টুল ক্লিয়ার। এরকম ঘটনা কি আছে আমাদের পরিবারে? ঘটে এরকম? জি স্যার। আছে। আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করেন। সুতরাং এই কোষ্ঠকাঠিন্য সমস্যা বেড়ে যেতে পারে রাগের কারণে, ক্রনিক রোগেরা ক্রনিক সমস্যা। দেন আরেকটা বড় সমস্যা আমাদের, এটা বোনদের মধ্যে বেশি, মাইগ্রেন। আছে সমস্যা, আছে মাইগ্রেন। জি স্যার। খুব মাথা যন্ত্রণা করে, মাথা মানে খুব কষ্ট হয় আমাদের মাথায়, এই প্রবলেমটা অনেক বেশি, আমাদের বোনদের এই সমস্যা বেশি। এটাও আপনার এই ছোট ছোট অভিমান, রাগ, কষ্ট, কষ্ট চেপে রাখা, অতীতকে বয়ে বেড়ানো। বলেন তো এই সমস্যাটা আছে কিনা আমাদের? হাত তোলেন। অতীতকে বলতে পারি না, অতীত, বোনেরা তো হাত তোলে না কেউ। কোনো কষ্ট নাই জীবনে? মাথার বাম পাশ ঝিমঝিম করে, এই তো পাওয়া গেছে। সুতরাং আর রাগ করা যাবে না। কি উম্মে মুসলিম আপু, এরকম অতীত আছে না আমাদের? কষ্টের অতীত আছে না প্রত্যেকের জীবনে? অবশ্যই স্যার আছে। এবং এই কষ্টগুলো কিন্তু সহজে ভোলা যায় না, জানেন, যে ভোলা যায় না। ওই কেমন জানি যে গানের সুরে বলে, আমি যতই ভুলে যেতে চাই ততই মনে পড়ে। এরকম আমাদের জীবনে কিছু ঘটনা আছে কিন্তু। বাট দয়া করে এই অতীতকে আপনি বহন করে বেড়াবেন না। পাস্ট ইজ দ্য হিস্ট্রি, অতীত তো ইতিহাস, এটা কেন মনে করে আমি কষ্ট পাবো? এন্ড ফিউচার ইজ মিস্টেরিয়াস, ভবিষ্যৎটা রহস্যময়, এটা নিয়েও টেনশন করার দরকার নাই। জাস্ট প্রেজেন্ট ইজ দ্য অপরচুনিটি, এন্ড ফ্যান্টাস্টিক অপরচুনিটি ইউর প্রেজেন্ট। অতএব সবসময় বর্তমানকে নিয়ে বাঁচবো, বর্তমানকে নিয়ে বাঁচবো। একটা নাটক দেখেছিলাম, আপনারা কেউ দেখেছিলেন কিনা? নাটকটার নাম হচ্ছে সাদা মানুষ, মোশাররফ করিমের। কেউ দেখেছেন? জি না স্যার। দেখেছেন? দেখেন নাই কেউ সাদা মানুষ? কেউ দেখেন নাই এখানে? স্যার দেখেছি মনে হয়, কিন্তু খেয়াল নেই যে ওটা আসলে সাদা মানুষ ওই নাটকের নাম। সাদা মানুষ, জি স্যার, দেখছি দেখেছি স্যার, স্যার, মোশাররফ করিমের একেবারে স্যার সাদা। অনেক নাটক দেখছি, অনেক নাটক দেখছি কিন্তু মনে নেই। হ্যাঁ নুর ইসলাম স্যার, হ্যাঁ জি জি, বিজ্ঞান সাদা স্যার মানুষ মনে দেখি। দেখেছি। আমাদের ওই আচ্ছা, যেটা সাদা মানুষের কথা বলছেন, যার স্কিন একেবারে হোয়াইট, সেরকম মানুষের কথা বলছেন? মানে না না ভূগোল না, তো কি বলে? মোশাররফ করিম একটা একটা মেয়েকে নিয়ে ঘটনা। মানে ও এই আচ্ছা আচ্ছা মেয়েটা হচ্ছে মানে তার পেশাটা ভালো নয়, সে স্টেশনে থাকে, বাজারে মেয়ে আর কি, যেটাকে বলা হয় আচ্ছা আচ্ছা, আমাদের হ্যাঁ সমাজে, হ্যাঁ, বুঝতে পারছি। যাকে ভিন্নভাবেই উপস্থাপন করা হয়। তো মেয়েটা তো অসহায়, কারণ সে তো আর এমনি এমনি ওই পেশায় আসেনি। তার বাবাকে খুন করা হয়, নানান রকম বিষয় ছিল। তো ওই মেয়েটাকে সাথে নিয়ে মোশাররফ করিম মানে স্টেশন থেকে সকাল সকাল বাড়ি ফিরছে, মানে তাকে বাড়িতে মেহমান হিসেবে বেড়াতে নিয়ে আসছে। তো ওই সময় রাস্তার মানুষজন তাকে নানান ভাবে খারাপ কথা বলছে, এবং যখন সে বাড়িতে নিয়ে আসে তখন তার মা যখন এই কথাটা শুনে যে এই মেয়েটা এই পেশার, মা তো আকাশ থেকে পড়ে। তো আলটিমেটলি বিভিন্ন মানুষ বাড়িতে এসেও হামলা করে, নানান রকম কটু কথা শোনায়। আমি এই কথাটা কেন বলছি, একটা উদ্দেশ্যে। মোশাররফের দারুণ একটা কথা বলে মোশাররফ করিম, মানে এই কথাটা আমার খুব এডুকেশন লেগেছে। মা, ও মা, মানুষ কি বললো, কোথায় বাইরের মানুষ তোমাকে কে বলছে তোমার সাথে, তুমি সেটা নিয়ে কেন ভাবছো? তোমার সামনে একজন মেহমান আছে, সে যে মানুষই হোক না কেন, তোমার সামনের মানুষটাকে গুরুত্ব দাও। তোমার সামনে যে মানুষটা আছে, তোমার মেহমান, মা, তুমি তাকে গুরুত্ব দাও, তুমি তাকে প্রাধান্য দাও, তুমি তাকে ফিল করো, তার কাছে একটু কথা শোনো, তাকে বোঝো।
বাইরের মানুষের কোনো দরকার নেই গুরুত্ব দেওয়ার। সেই মাই আবার প্রতিবাদী হয়ে ওঠে এবং সর্বশেষ সেই মেয়ের সাথে তার বিয়ে হয়। মেয়েটা বিশ্বাসই করতে পারে না যে তার জীবনটা এভাবে বদলে যাবে। আমার কাছে বিষয়টা এরকম মনে হয়েছিল যে পৃথিবীতে আমরা মানে কেন অতীতকে গুরুত্ব দিব, কেন অন্য মানুষ আমাকে কি বলছে, কে আমার সমালোচনা করছে, কে আমাকে কমেন্ট করছে, কেন সেটা গুরুত্ব দিব। আমার সামনে যা আছে, আমার সামনে যে সুযোগটি আছে, আমার সামনে যে মানুষটা আছে সবসময় বেশি প্রাধান্য, সেই আমার প্রায়োরিটি। যেমন এই মুহূর্তে আমি আপনার কাছে প্রায়োরিটি, আপনি আমার কাছে প্রায়োরিটি, এবং মহান সৃষ্টিকর্তা আমাদের কাছে প্রায়োরিটি। এর থেকে আর কিচ্ছু প্রায়োরিটি। আমি কি মেসেজটা ক্লিয়ার আপনাদের কাছে? আর এতক্ষণ আমি যা বলছি যদি আপনি অন্যদিকে প্রায়োরিটি দেন তাহলে আমারও সময় নষ্ট, আপনারও সময় নষ্ট, আপনার এই সময়টা শুধুই নষ্ট। এটা আমরা প্লেস করবো না। আমার মনে হয় আমি কথাটা আপনাদেরকে বোঝাতে পেরেছি। খুব গুরুত্বপূর্ণ বিষয়টা খেয়াল করবো ইনশাআল্লাহ। ওকে, তাহলে মাইগ্রেনের সমস্যা আমাদের কিন্তু আছে এবং এটা আমরা অবশ্যই ফিল করি। মাথায় এই প্রবলেমটা হয়। আজকে থেকে নো টেনশন, নো হাইপার টেনশন, নট বি টেন্সড উইথ দ্য পাস্ট অ্যান্ড দ্য ফিউচার, জাস্ট প্রেজেন্ট। এবং সবসময় প্রফুল্ল, সবসময় উৎফুল্ল। শুধু একটা জিনিস আমি সবসময় টেনশন করা বাদ দিয়েছি তখনই, আচ্ছা এখন যদি আল্লাহ পাক আমাকে ডাক দেয়, এখন যদি আজরাইল আসে, আমি মারা গেলে এই বিষয়টা কে দেখবে, আর এটা নিয়ে আর কে টেনশন করবে? তোর টেনশন তো শেষ। তাহলে এত পেরেশানি কেন হচ্ছি? কুল। মাঝে মাঝে কিন্তু পেরেশান হয়ে যায়। তা আমি দুনিয়া থেকে এখন চলে যেতে পারি, এটা নিয়ে যখন আমার টেনশন নাই, তো বাকি বিষয়ে আমি টেনশন কেন করব? বেঁচে থাকলে না সব হবে, একদিন সবকিছু ঠিক হয়ে যাবে। সেই দিনটার জন্যই তো বেঁচে আছি, সেই দিনের জন্যই তো অপেক্ষা করছি। একদিন সবকিছু ঠিক হয়ে যাবে, কি বলেন ইনশাআল্লাহ? সো মাইগ্রেনের ব্যথা বাড়াবো না রাগ করে, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে ইনশাআল্লাহ। আরেকটা ক্রনিক রোগ কি ব্যাক পেইন আছে? আমাদের ব্যাক পেইন আছে ঘাড়ে, পিঠে, কোমরে আছে, স্পাইনাল কর্ডে, দেন ফিমারে, ফিবুলায় ব্যথা আছে, সেক্রালে, অ্যাটিকার ব্যথা, এগুলো ডাক্তার বলে কিন্তু নাম্বার 1 2 3 4 5 কত জায়গায়, ডিস্ক ডিজেনারেশন, অস্টিওপোরোসিস, অস্টিওআর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, রিউমেটিক ফিভার, এরকম আছে। টার্মগুলো শুনি আমরা, সব ব্যাক পেইন, কত কষ্ট। এই যে বিভিন্ন গিরায় গিরায় ব্যথা, জয়েন্টে জয়েন্টে ব্যথা, এর জন্য আমাদের GM3 অ্যামেজিং প্রোডাক্ট। তো সো এই ব্যাক পেইনও কিন্তু রাগের কারণে বাড়ে, এটাও ক্রনিক সমস্যা। দেখছেন রাগ করলে কত সমস্যা। আল্লাহ পাক আমাদেরকে মাফ করেন। যখন বুঝবেন আপনি রাগ করতে যাচ্ছেন তখন ফিল করবেন যে যাতে আমার রাগটা না হয়। আমি আরেকটা ঘটনা বলি আপনাদেরকে যাতে আপনি রাগ না করেন, শুনবেন? আজকে কিন্তু ক্লাস করাচ্ছি না, আজকে গল্প। আমার গল্প শুনতে কি ভালো লাগতেছে না বিরক্ত লাগছে? অনেক ভালো লাগছে স্যার, আপনি অনেক ভালো ইম্পর্টেন্ট লাগছে, কথা স্যার। বলেন, আপনার কথা অনেক সুন্দর, ভালো, অনেক ভালো কাজে লাগছে। লাগে স্যার, লাভ ইউ, ইম্পর্টেন্ট। লাভ ইউ। সায়া সিনতা আওয়া, আমি অনেক ভালোবাসি আপনাদের মালয়েশিয়া ল্যাঙ্গুয়েজ। ওকে ওকে। আরেকটা নাটক দেখেছিলাম, এটা হচ্ছে চঞ্চল চৌধুরী, ওটা হচ্ছে নাটকটা হচ্ছে হাড়কিপটা। কেউ দেখেছেন? সবাই দেখতে খুব বেশি। এটা অনেক দেখেছেন নিশ্চয়ই। তো নাটকটা আমি অনেকবার দেখেছি, ওখানেও এডুকেশন আছে। এডুকেশনটা কি ছিল, ওখানে একটা দড়ি বাবা ছিল, আপনাদের মনে আছে? দড়ি বাবা কিছু কারিশমা দেখায়, একটা রোমালের মধ্যে একটা আমকে দুইটা বানিয়ে ফেলে, এরকম এরকম। তারপরে আরো কি কি যেন কারিশমা দেখায়, এরকম। আপনার মনে আছে এরকম ঘটনা? তো এরকম। তো ফলে তো চঞ্চল চৌধুরী তো প্রচন্ড কনফিউজ মানুষ, এবং তার বাবাও কিপটা, সেও কিপটা, আর দুইটা ভাই আছে, ওরা অত কিপটা না, কিন্তু ওরা খুব প্রেশারের মধ্যে থাকে। তো আম যখন একটা তিনটা হয়ে গেল, সেই আমটা নিয়ে তার বড় ভাই না ছোট ভাইকে খেতে দিল, সম্ভবত ছোট ভাইকে খেতে দিল বা বড় ভাইকে খেতে দিল। তো তখন ওই ছোটটা কমেন্ট করতেছে, ভাই মানে ওকে ওই দুজন সহ্য করতে পারে না, মানে মনে করছে যে ও বাপের খুব প্রিয়, যে দুজনেই কিপটা, জমি জমা সব ওই নিয়ে নিবে। তো বলছে, ভাই খাইস না, ওর মধ্যে কি মেশানো আছে, আমের মধ্যে কি, তা কে জানে, আমাদের হয়তো জমি জমা লিখে নেওয়ার জন্য আম খাওয়াচ্ছে, আমার যাতে সমস্যা হয়। তখন চঞ্চল চৌধুরী খুব রাগ করে, মানে খুব মেজাজ, আমার ভাই আমাকে এভাবে কথা বলছে, আমার ভাই আমাকে বলছে যে আমি ভাইয়ের ক্ষতি করতে পারি, আম খাইয়ে তাকে আমি তার জীবন বিনষ্ট করার জন্য চিন্তা করতে পারি। খুব রাগ, মানে এমন রাগ ফসফস করছে। তো দড়ি বাবা ওকে একটা বুদ্ধি শিখিয়ে দিয়েছিল রাগ না করার ব্যাপারে। সেটা কি, বড় ভাই তার বড় ভাইয়ের প্রেমিকার সাথে কথা বলছিল,
এবং বড় ভাই প্রেমিকাকে বলছিল যে আমার বাবা দুনিয়া থেকে না যাওয়া পর্যন্ত আমাদের বিয়ে হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ তার বাবা কোনো ছেলেকে বিয়ে দিবে না, কারণ বিয়ে দিয়ে পরের মেয়ে এসে বাড়ির অন্ন ধ্বংস করবে, এটা সে কোনোদিনও হতে দিতে চায়। মনে আছে না এরকম কথাগুলো? তো তো ওইরকম চঞ্চল চৌধুরী এই কথাটা শুনে ফেলে যে তুই তুই একটা মেয়ে মানুষের জন্য তুই বাবার মৃত্যু কামনা করছিস, এই কথা বলে রাগ করতে করতে উল্টা দিকে তাকায় তাকায় হাঁটতে আসে। আপনার দৃশ্যটা কি মনে পড়ে আপনাদের? তো হাঁটতে হাঁটতে তখন তরি বাবার সাথে ধাম করে একটা ধাক্কা খায়। মনে আছে দৃশ্যটা কারো? ধাক্কা খাওয়ার পর এই আমি কি সবার সাথে কথা বলছি তো ঠিক মতো নাকি? স্যার জি স্যার ধাক্কা খাওয়ার পরে আমি স্যার। এটা আপনাদের মনে থাকবে, রাগ করলে এই বিষয়টা খেয়াল করবে। তখন দড়ি বাবা খুব মনোযোগ দিয়ে, কারণ ও তো আসলে উদ্দেশ্য তো ওরকমই, ওকে ঘায়েল করা। তো চঞ্চল চৌধুরী তাকে মুখের দিকে তাকিয়ে খুব মুখে হাসি নিয়ে বলছে, মানে মুখে হাসি নিয়ে, এই ডায়লগটা আমার খুব মনে পড়ে, যার কপালে এত বড় রাষ্ট্রিকা সে যদি এমন রাগ হয় তাহলে তো এই রাষ্ট্রিকা ক্ষয় হয়ে যাবে বাপ। মনে আছে এই ডায়লগটা? তো পাবনার যার ভাষায় কপালে এত বড় সে যদি এত রাগ হয় তাহলে রাষ্ট্রিকা ক্ষয় হয়ে যাবে বাবা, রাষ্ট্রিকা তো থাকবে না, ক্ষয় হয়ে যাবে যদি রাগ সে না করে, এই জন্য সে রাগকে থামানোর জন্য। এই কথাটা চন্দ্র চৌধুরীর খুব মনে ধরে এবং তাকে হাতে একটা কি যেন ঘুষে দেয়, তখন হাতে আতরের গন্ধ পায় বা কিছু একটা করে, হাতে জাস্ট টাচ করে, তখন সে খুব খুশি হয়। এই যখন বড় ভাই এই ছোট ভাই কথাটা বলে আম খাওয়ার ব্যাপারে, তখন রাগ হওয়ার পরে এই কথাটা স্মরণ করে যে যার কপালে এত বড় রাগ সে যদি এত রাগ করে তাহলে তো রাষ্ট্রিকা ক্ষয় হয়ে যাবে, স্মরণ করে আর রাগ করে না, নিজেকে কন্ট্রোল করে। ঠিক আপনি যখন রাগ করবেন তখন রাগ করলে মানুষের জীবনে কত রকম অসুখ হতে পারে, সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে, ভবিষ্যতে সমস্যা হতে পারে, আমার যে কোনো মুহূর্তে স্ট্রোক হতে পারে, কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে, আমার ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে, হাইপার টেনশন হতে পারে, আমার অ্যাজমেটিক সমস্যা বেড়ে যেতে পারে, আমার মাইগ্রেনের সমস্যা বেড়ে যেতে পারে, ব্যাক পেইন বেড়ে যেতে পারে, আলসারের সমস্যা হতে পারে। হতে পারে কিনা এরকম? এতক্ষণ কি বললাম, হতে পারে? পারে। যেহেতু জি, এত স্যার। সমস্যা, তাহলে এই সমস্যা যাতে না হয় এজন্য আমি রাগটা করব না, ইনশা আল্লাহ। মনে থাকবে? ইনশাআল্লাহ মনে থাকবে। ইনশাআল্লাহ। ভুল করেন ইনশাআল্লাহ। ওকে, তাহলে ইনশাআল্লাহ। ব্যাক পেইন কিন্তু আমাদের অনেক বড় সমস্যা, ক্রনিক ডিজিজ। রাগ করব না, এটা কিন্তু রাগের কারণে এরকম হতেই পারে। দেন ফুসফুসের ব্যাধি আছে, রেসপিরেটরি ডিজিজ। এই যে করোনা না, কোভিড-19, এটা ফুসফুসের ব্যাধি। যত রেসপিরেটরি ডিজিজ এই জাতীয়, এই যে ফুসফুসে ইনফেকশন অথবা ফুসফুসে শ্বাসনালীতে প্রবলেম, বাতাস ঢোকে, যে আমাদের প্রেসিডেন্ট স্যারের হয়েছিল সমস্যা। সুতরাং ফুসফুসের ব্যাধিটাও রাগের কারণে প্রভাবিত হয়। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে ইনশাআল্লাহ। জেনারেলি এই গবেষণায় দেখা গেছে যে যারা রাগ করে, হ্যাঁ, এবং যারা 2 ঘন্টার মধ্যে, মানে 2 ঘন্টার মধ্যে সেই রাগটাকে ঠিক করতে পারে না, এদের ব্রেইন স্ট্রোকের সম্ভাবনা অনেক বেড়ে যায়। এবং যারা রাগ করে না তাদের এই সম্ভাবনা অনেক বেশি থাকে এবং এই রেটটাও একটু বেশি থাকে, তার ব্রেনে রক্তক্ষরণটা বেশি, সম্ভাবনা বেশি। রাগ করার 2 ঘন্টার মধ্যেও যারা নিজেকে কন্ট্রোল করতে পারে না, জেনারেলি এই বিষয়টা হয়, এবং 2 ঘন্টা ধরে এটাকে পুষে রাখে। আমরা কিন্তু অনেকে রাগ করে ঘন্টার পর ঘন্টা পুষে রাখি এবং হাজব্যান্ড ওয়াইফ বিছানা আলাদা করে ঘুমায়, এরকম ঘটনা আছে কিনা? বা একই বিছানায় ঘুমালে দুজনের দিকে তাকায় না, আর ফেরেশতা তখন অভিশাপ দিতে থাকে, আর তখন তাদের মধ্যে আরো বেশি বন্ধন নষ্ট হতে থাকে, সম্পর্ক খারাপ হতে থাকে। আল্লাহ পাক আমাদেরকে মাফ করুন। এক্ষেত্রে আমি আবার একটু বোকাশোকা হলেও এই ক্ষেত্রে একটু টেকনোলজি অবলম্বন করি, কারণ জীবনে এরকম অনেকবার ঘটনা ঘটেছে, এই অভিমান মান ঘটেছে না, ঘটে তো, আমি আবার এটাকে প্রশ্রয় দিই না, সাথে সাথে ইবলিশ শয়তানকে আমি পরাজিত করি। তুমি আমাকে রাগ করায় বা আমার প্রিয়জনকে রাগ করায় তুমি সম্পর্ক নষ্ট করবা, এটাকে আমি যে কোনো মূল্যে এটাকে রিকভার, যাতে এটাকে কোনোভাবেই স্থায়ী হতে না। তাহলে কি হবে? আবার মনের মধ্যে প্রশান্তি চলে আসবে। মানে মুশকিলটা হচ্ছে দুজনেই যদি ইগোয়েস্টিক হয়, দুজনে যদি পার্সোনালিটি বেশি থাকে, তাদের মানে প্রেস্টিজ বেশি, দুজনেই সুশিক্ষিত, সমান যোগ্যতার অধিকারী, তাহলে এই ঘটনাটা বেশি ঘটে। কেউ কারো কাছে হার মানতে রাজি, কেউ কারো কাছে পরাজিত হইতে রাজি। আছেন এরকম সমস্যা? বলেন। আছে, দুজনেই ডাইরেক্টর হলে এই সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি একটু রাগ করতে পারি না। থ্যাংক ইউ ভেরি মাচ।
মাই হার্টফেল গ্র্যাটিটিউড যে এটা দারুণ ব্যাপার। তো সুতরাং এটা অনেক বড় বড় স্বভাব যে রাগ করতে না পারাটা অনেক ভালো একটা স্বভাব। থ্যাংক ইউ ভেরি মাচ। সেজন্য আসুন আমরা ইবলিশ শয়তানকে প্রশ্রয় দিব না, প্রিয়জনকে, প্রিয় প্রিয় পরিবারকে কখনোই আমরা এভাবে করে যাতে দূরে সরিয়ে না দিই, ইবলিশ শয়তানকে প্রশ্রয় না দিই। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, আমরা সেটাকে ফলো করব ইনশাআল্লাহ। সুতরাং ব্রেন স্ট্রোকের মতো এত ভয়াবহ অবস্থা যেন আমাদের মধ্যে না ঘটে, যারা রাগ করে তাদের মধ্যে। এটা কিন্তু ইতিহাস এটাই বলে। এবং এই রাগের ফলে ক্যান্সার পর্যন্ত হওয়ার সম্ভাবনা থাকে। ক্যান্সারের জার্ম আপনার শরীরের মধ্যে বেড়ে যেতে পারে শুধু রাগের কারণে। ক্যান্সার জার্ম তৈরি হয়ে যেতে পারে। কত বড় ভয়াবহ ঘটনা এটি। এবং হৃদরোগের রাগের সাথে সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক কার? হৃদরোগের। এবং এই পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ বর্তমানে মারা যাওয়ার অন্যতম কারণ হচ্ছে কার্ডিওভাস্কুলার ডিজিজ। আপনারা কেউ কি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এনআইসিভিডি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিওভাস্কুলার ডিজিজ, ওখানে কেউ গিয়েছেন কখনো? বা জি স্যার, হার্ট কিছুক্ষণ পর পর শুধু মানুষের কান্নার আওয়াজ, আইসিইউ থেকে সিসিইউ থেকে, ঠিক বললাম? মানুষ কিছুক্ষণ পর পর দেখবেন ওখান থেকে লাশ বেরোচ্ছে। আইসিইউতে সিসিইউতে থেকে সহজে মানুষ বের হতে চায় না, খুব কম পার্সেন্টেজ, খুবই কম। আমার বেশি ফেস করতে হচ্ছে স্যার, এটা আমার আব্বাকে নিয়ে। আল্লাহ ক্ষমা করে, আল্লাহ ক্ষমা করে দেন, আল্লাহ ভালো করে দেন। কি আমাদের জি, আল্লাহ ক্ষমা করে দেন। এজন্য ইতিহাস বলে যারা রাগ করে আর যারা রাগ করে না তাদের থেকে অকাল মৃত্যুর সংখ্যা বেশি রাগী মানুষদের। অকাল মৃত্যু, এবং সাধারণত 55 বয়সের আগেই এদের জীবন থেকে বিদায় নিতে হয় সাধারণত। আল্লাহ পাক আয়াতের মালিক। বাট যারা সাধারণত রাগী মানুষ, হাইপার টেন্সড মানুষ, নিজেকে কন্ট্রোল করতে পারে, এই সমস্ত মানুষের অকাল মৃত্যুর হার স্বাভাবিক মানুষের থেকে অনেক বেশি, এবং 55 বয়সের আগেই তারা পৃথিবী থেকে চলে যায় সাধারণত। আল্লাহ পাক ক্ষমা করেন। পরিসংখ্যান এভাবেই বলে। আমি কি ঠিক বললাম? আপনাদের অ্যানালাইসিস কি বলে? এরকমই ঘটনা ঘটে রাগী মানুষদের। সুতরাং হৃদরোগের জন্য অনেক রকম কারণ আছে। কোলেস্টেরল, হৃদরোগের জন্য বিভিন্ন ভাবে অ্যালকোহল পান করা, হৃদরোগের জন্য নানান রকম শারীরিক অসুবিধা, কিন্তু তার থেকে বেশি প্রভাব বিস্তার করে হৃদরোগের জন্য রাগ। আল্লাহ পাক আমাদের হৃদপিণ্ডটাকে ভালো রাখেন আর রাগ না করি। আল্লাহ অনেক বেশি সুস্থ রাখেন ইনশাআল্লাহ। আমি অনেক ফিল করছি বিষয়টা। এটা কিন্তু আপনাদেরকে শুধু শোনানোর জন্য বলছি, আমার নিজেরও যাতে এখন অনেক চেষ্টা করছি, মাশাআল্লাহ অনেক চেষ্টা করছি যে কিভাবে করে নিজেকে আরো বেশি সুসংহত রাখা যায় ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন। এবং এবার গেন্টিং হাইল্যান্ডে আমাদের যখন সফর ছিল আমার নুর ইসলাম স্যারের সাথে, আমার একটু আমাদের কোন একটা বিষয়